স্বাগতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি মাকদুরা মিতি। বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার, এমনটাই জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বন্ধ পাটকল চালুর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। পাশাপাশি প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য আহ্বানও জানান মন্ত্রী। চুক্তিতে নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের 14.80 একর জমি লিজ দেয়া হয় টিকে গ্রুপকে। বহু বছর ধরে লোকসান, উৎপাদন বন্ধ এবং অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোকে নতুন করে অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে বড় পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বন্ধ থাকা কলকারখানা চালু ও শ্রমিকদের অধিকার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের 14.80 একর জমি লিজ দেওয়া হয় টিকে গ্রুপকে। এতে প্রতিষ্ঠানটি 1050 কোটি টাকা বিনিয়োগ করবে, আর সেখানে কাজের সুযোগ পাবে 3000 কর্মী। এ নিয়ে পাটকল কর্পোরেশন ও জুট অ্যালায়েন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর শেষে কথা বলেন বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, রাষ্ট্রীয় সম্পদ অলস পড়ে থাকায় এখন দায়ে পরিণত হয়েছে, এগুলো আবার সম্পদে পরিণত করতে কাজ করছে সরকার। লোকসানি প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের স্বার্থে অথবা যেগুলি বন্ধ আছে সেখানে নতুনভাবে বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই রাষ্ট্রীয় সম্পদ, এই প্রতিষ্ঠানগুলিকে, এই মিল ফ্যাক্টরিগুলিকে আমরা নতুনভাবে রিভাইটালাইজ করতে চাই, পুনর্জীবিত করতে চাই। প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এতে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার। নতুনভাবে বিনিয়োগ করে, নতুনভাবে মিল ফ্যাক্টরির জন্য কনস্ট্রাকশন করে, মেশিন এনে, নতুন বিনিয়োগ, নতুন খাত চিহ্নিত করে পুরো জিনিসটাকে রিভাইটালাইজ করার জন্য আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা আশাবাদী বছর 2 বছরের মধ্যে ইনশাল্লাহ এর প্রত্যেকটা জায়গায় আমরা একটা প্রোডাক্টিভ আউটপুট দেখতে পারবো। বৈশ্বিক অস্থির পরিস্থিতির কারণে পোশাক রপ্তানি গতি পায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, চলমান সমস্যা কেটে গেলে পোশাক রপ্তানি বাড়বে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। প্রান্তিক মানুষের চিকিৎসা সেবার পরিধি বাড়াতে নতুন 192টি নগর স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে, যার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা আরও সহজলভ্য করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রান্সফর্মিং আরবান প্রাইমারি হেলথ কেয়ার ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। উপজেলা, জেলা ও 50 শয্যার হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে। এছাড়া দুর্গম এলাকায় অ্যাম্বুলেন্স সুবিধা বাড়ানোর পাশাপাশি বেসরকারি সংস্থা ALO এর সফল স্বাস্থ্য মডেল অনুসরণের কথাও বলেন স্বাস্থ্যমন্ত্রী। বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার সচিবালয়ে BSRF আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বিমান বাহিনীর বহরে নতুন যুদ্ধ বিমান আসছে। তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানাগুলো বগুড়ায় হবে। এবছরই স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। উত্তর অঞ্চলে কোনো আন্তর্জাতিক মানের বিমানবন্দর নাই। এখন বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হচ্ছে এবং ওই বিমানবন্দরের মধ্যেই উত্তর অঞ্চলের প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে সেটি ওই বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। পুঁজিবাজারে বছরের পর বছর বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকাভুক্ত থাকার সুযোগ আর থাকবে না বলে জানিয়েছেন BSECর চেয়ারম্যান মাসুদ খান। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF টকে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে বাজারে আস্থা ফিরিয়ে আনতে মিউচুয়াল ফান্ড, মার্জিন ঋণ ও পাবলিক ইস্যু বিধিমালায় পরিবর্তনের কথাও জানান তিনি। দীর্ঘদিন ধরে বন্ধ ও দুর্বল অনেক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকায় ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এমন বাস্তবতা নিয়ন্ত্রক সংস্থা BSEC কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার পুঁজিবাজার বিটের সংবাদকর্মীদের সঙ্গে আলোচনায় বিএসসিসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, দীর্ঘদিন বন্ধ বা ঝুঁকিপূর্ণ কোম্পানি তালিকাভুক্ত থাকার সুযোগ নেই। Can't allow these companies to indefinitely operate in the stock market. যেটা বলেছিলাম বক্তৃতাতে, বিদেশে 3 মাস টাইম থাকে, একটা কোম্পানি বন্ধ হয়ে গেলে অটোমেটিক ডিলিস্টিং, কোনো কথা নাই। ইনাফ ইজ ইনাফ, তোমাদেরকে 1 বছর টাইম দিলাম টু মেক শিওর দ্যাট ইউ রিস্ট্রাকচার করো, যাই করো, বাট ইউ হ্যাভ টু স্টার্ট অপারেশনস। এছাড়া তো কোনো উপায় নাই। তিনি জানান, বাজারে গতি ফেরাতে আগামী 2 সপ্তাহের মধ্যে মার্জিন ঋণ বিধিমালার পরিবর্তন আনা হবে। এই কারণে আজকে আমাদের এই দুর্দশা। বাট আমাকে এই ইন্ডাস্ট্রিকে গ্রো করতেই হবে যদি আমি চাই আলটিমেটলি রিটেল ইনভেস্টররা প্রপারলি মার্কেটে আসুক, ওনারা যেন প্রতারিত আর না হয়। এই কারণে মিউচুয়াল ফান্ড আমার টার্গেট ছিল 1 নম্বর একেবারে। এটা এই ইন্ডাস্ট্রিকে আমরা কিভাবে আবার নতুন করে রিভাইভ করতে পারি। কারসাজি রোধের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এছাড়া ডাইরেক্ট লিস্টিং এর মাধ্যমে দ্রুত নতুন কোম্পানি বাজারে আনার পরিকল্পনার কথাও জানানো হয়। আজকে যদি সে মার্জিন লেন্ডিং করে আটকে যায়। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। 2026-27 অর্থ বছরের পরিচালন ও উন্নয়ন ব্যয় কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছে সরকার। এ অনুযায়ী নতুন গাড়ি কেনা, বিদেশ সফর, ভূমি অধিগ্রহণ, নতুন ভবন নির্মাণ সহ বেশ কয়েকটি খাতে ব্যয় সীমিত বা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন অর্থনীতিবিদরা। মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণ, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে সরকার। সেই লক্ষ্যে 2026-27 অর্থ বছরের পরিচালন ও উন্নয়ন বাজেট বাস্তবায়নে কঠোরভাবে ব্যয় নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে নতুন গাড়ি কেনা, বিদেশ সফর, ভূমি অধিগ্রহণ, নতুন ভবন নির্মাণ সহ বেশ কয়েকটি খাতে ব্যয় সীমিত বা স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়েছে। বন্ধ থাকবে নতুন মোটরযান, জলযান ও আকাশযান কেনাকাটা। এছাড়া 10 বছরের বেশি পুরনো যানবাহন প্রতিস্থাপনে পরিবেশ বান্ধব ইলেকট্রনিক ভেহিকল ব্যবহার করা হবে। সরকারি অর্থে নতুন আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণ স্থগিত করা হয়েছে। তবে যেসব নির্মাণ কাজ এরই মধ্যে 70% বেশি সম্পন্ন হয়েছে, সেসব প্রকল্পে অর্থ বিভাগের বিশেষ অনুমোদন সাপেক্ষে অর্থ ছাড়ের কথা বলা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সরকারি খাতেও তখন দেখা যায় যে সরকারের যে কিছু নির্দেশনা আছে তো সেগুলো প্রতিপালিত হবে। তো এইভাবে করে আসলে আমাদের অপচয় যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে সেক্ষেত্রে অর্থনীতির দক্ষতা বাড়বে, কাজের অগ্রগতি বাড়বে এবং সরকারি সেবার মান উন্নত হবে। বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজস্ব ঘাটতির প্রেক্ষাপটে এর নির্দেশনা বাস্তবায়ন করা সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্প। প্রায় 1,17,00,000 মানুষের সরাসরি কর্মসংস্থানের খাতটি এখন পার করছে এক কঠিন সময়। কাঁচামালের আকাশচুম্বী দাম ও ঋণ পাওয়ার ক্ষেত্রে নানামুখী জটিলতায় থমকে গেছে অনেক উদ্যোক্তার স্বপ্ন। বিশ্লেষকরা বলছেন, নীতিগত ও আর্থিক সহায়তা নিশ্চিত করা গেলে দেশের জিডিপিতে এই খাতের অবদান 40% উন্নীত করা সম্ভব। বিস্তারিত প্রতিবেদনে। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের অলিতে গলিতে লাখো মানুষের ভাগ্যের চাকা ঘুরছে এই খাতের উপর ভর করেই। এসএমই ফাউন্ডেশনের তথ্য বলছে, দেশে বর্তমানে এসএমই উদ্যোক্তা প্রায় 1,17,00,000। জিডিপিতে এ খাতের অবদান প্রায় 30%। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় 80% এই খাতের দখলে। তবে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও নানাবিধ সংকটে কোণঠাসা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাত। অর্থায়নের অভাব, উচ্চ সুদহার, কাঁচামালের লাগামহীন দামে হিমশিম খাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। আমাদের সমস্যার সমাধানে সরকারের সুনজর দেওয়া উচিত। এরপরে সরকারের ব্যাংকের মাধ্যমে আমাদের লোন টোন দেখ, আমরা জিনিসটা যেন আরো উন্নত করি। সরকারের সহযোগিতা পেলে আমরা এগুলি বাইরেও এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো।
এসএমই খাতে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে প্রণোদনা বৃদ্ধির পাশাপাশি নীতিগত সহযোগিতা চায় এসএমই ফাউন্ডেশন। সরকার যদি বিশেষ করে এসএমই ফাউন্ডেশনকে এন্ডোমেন্ট ফান্ড আরও বাড়িয়ে দেয় বা স্পেসিফিক কিছু যেমন স্টিমুলাস প্যাকেজের ফান্ড আছে, তারপরে বিভিন্ন ধরনের রিফাইন্যান্সিং স্কিমের ফান্ড আছে, এই ফান্ডগুলো যদি যত অ্যাভেলেবল হবে আমরা উদ্যোক্তা পর্যায়ে তত ফান্ড ডিসবার্স করতে পারবো, তাদেরকে লোন দিতে পারবো। বিশ্লেষকদের মতে নীতিগত ও আর্থিক সহায়তা নিশ্চিত করা গেলে জিডিপিতে এই খাতের অবদান 40% উন্নীত করা সম্ভব। বাংলাদেশে ক্ষুদ্র এবং কুটির শিল্পের সাথে যারা জড়িত, হস্তশিল্পের যারা জড়িত, তাদের সংখ্যা কিন্তু 1,20 লাখের কাছাকাছি। সুতরাং এই 1,20 লাখকে যদি আপনি ব্যাংকিং সুবিধা দিতে পারেন, সময় মতন অর্থায়ন দিতে পারেন, পলিসির দিক থেকে যদি সাপোর্ট দিতে পারেন, যদি ট্যাক্স সুবিধা দিতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের যে অবদান জিডিপিতে আছে সেটা কিন্তু 25 থেকে 40-এ কিন্তু উন্নীত করা সম্ভব। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দরকার। আগামী 15 জুলাইয়ের মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে বাইরের সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বৃহস্পতিবার সকালে বাস টার্মিনাল পরিদর্শন করে একথা বলেন তিনি। আর রাজধানীর মানিকনগর রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, জনভোগান্তি কমাতে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে হবে। দখলমুক্ত, পরিবেশ বান্ধব ও আধুনিক বাস টার্মিনাল গড়ে তুলতে বৃহস্পতিবার সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। পরিদর্শন শেষে তিনি জানান, যাত্রী ভোগান্তি লাঘবে 15 জুলাইয়ের মধ্যে টার্মিনালের ভেতরে এবং বাইরে সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে। এছাড়া বাস মালিক সমিতিকে টার্মিনালে অতিরিক্ত বাস না রাখার নির্দেশ দেন প্রশাসক। আমরা 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আমরা আশা করি এই 15 তারিখের মধ্যে ওনারা একটা সিস্টেমের মধ্যে ওনারা নিয়ে আসবেন। যেখানে সেখানে বাস থামানো যাবে না, যেখানে সেখান থেকে যাত্রী উঠানামা করা যাবে না। মালিকরা, শ্রমিকরা সেইভাবে সেই ব্যবস্থাপনায় ফিরে আসবেন, কারণ এটা শৃঙ্খলা ছাড়া কোনোভাবেই ভালো কিছু করা সম্ভব না। পরে মানিকনগর সড়ক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন ডিএনসিসি প্রশাসক। এ সময় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঠিকাদারকে সততার সঙ্গে দ্রুত ও মানসম্মত সড়ক নির্মাণ করতে হবে। এই কাজে উন্নয়নে কোনো রকম গাফিলতি যাতে না হয়, মান ঠিক রেখে কাজটি করে এবং এলাকাবাসী যাতে একটি দীর্ঘদিন যাবতে সুফল পেতে পারে এবং দ্রুততম সময়ের মধ্যে মান ঠিক রেখে কাজটি করবে। মানিকনগর বিশ্ব রোড থেকে পুকুরবার পর্যন্ত 880 মিটার সড়ক নির্মাণে এলাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন প্রতিমন্ত্রী। হিমেল, দেশ টিভি, ঢাকা। রূপালী ব্যাংকে 801 কর্মকর্তা কর্মচারীর নিয়োগ দুর্নীতির অনুসন্ধানে ব্যাংকটির 5 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জিজ্ঞাসাবাদ করা এই কর্মকর্তারা হলেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তাপসী রায়, তানভীর আহমেদ চৌধুরী, মনির হোসেন, অমৃত কুমার বারুরি ও মোহাম্মদ আখিরুল ওয়ালি। ব্যাংকটিতে পদোন্নতি, প্রশিক্ষণ ও গৃহ নির্মাণ ঋণ বিতরণে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ রয়েছে দুদকের। কয়েক ধাপে এখন পর্যন্ত এই অনুসন্ধানে 14 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। নিয়োগ দেওয়া এসব কর্মকর্তা কর্মচারীর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, লিখিত মৌখিক পরীক্ষার উত্তরপত্র সহ নানা কাগজপত্র চেয়ে সম্প্রতি ব্যাংকের এমডি ও সিইও বরাবর চিঠি দিয়েছে দুদক। দেশের তৈরি পোশাক শিল্পকে আরও আধুনিক, টেকসই করতে চট্টগ্রাম চেম্বারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইতালি বিজনেস টু বিজনেস বৈঠক। বৃহস্পতিবার সকালে আগ্রাবাদে এ বৈঠকে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ইতালি থেকে আসা একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল এবং দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্প উদ্যোক্তারা অংশ নেন। এ সময় ইতালীয় প্রতিষ্ঠানগুলো দেশের শিল্প খাতে পরিবেশ বান্ধব, জ্বালানি দক্ষ ও ভবিষ্যৎমুখী প্রযুক্তি সরবরাহের প্রতিশ্রুতি দেয়। Hear about this initial friendship and partnership between Italy and Bangladesh that is at the origin of the strength of the garment industry of today's Bangladesh. ইকোনমিক জোনগুলিতে তারা ইনভেস্টমেন্ট করতে পারে। আমরা এশিওর করলাম আপনারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে, যে
যে কোনো বিদেশি ইনভেস্টমেন্টের জন্য আমরা এক পাতার মধ্যে একটা লাইসেন্স করব, ইন ওয়ান পেজ একটা লাইসেন্স আমরা ইন্ট্রোডিউস করব। 2026-27 অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি 4.5% হতে পারে বলে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি বলছে, দুর্বল রপ্তানি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, উচ্চ জ্বালানি মূল্য, মূল্যস্ফীতির চাপ এবং বৈশ্বিক সংকটের কারণেই কমে যেতে পারে প্রবৃদ্ধি। এদিকে বৈশ্বিক সংকটে 2026 সালে বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধি মারাত্মকভাবে কমে যেতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানে ভাটা, বৈদেশিক বাণিজ্যে টানাপোড়েন, খেলাপি ঋণে ঊর্ধ্বগতি সহ নানামুখী চাপে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে যেতে পারে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হতে পারে 4.5%। কারণ হিসেবে উচ্চ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগের স্থবিরতা সহ বৈশ্বিক সংকটের কথা জানিয়েছে এডিবি। তবে 2026-27 অর্থ বছরে মূল্যস্ফীতি কিছুটা কমে 8.8% নামতে পারে বলছে সংস্থাটি। বৃহস্পতিবার এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই সংস্করণে জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দিয়েছে এডিবি। এছাড়া বিদায়ী 2025-26 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 3.7% হয়েছে বলে মনে করছে সংস্থাটি। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, সাময়িক হিসাবে সদ্য বিদায়ী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 4.14% হয়েছে। সংস্থাটি বলছে, কঠিন বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিবেশের মধ্যেও শক্তিশালী প্রবাসী আয় এবং সেবা খাতের স্থিতিশীল কার্যক্রমের কারণে বাংলাদেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল আছে। তবে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক পুনরুদ্ধারের জন্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করা এবং জ্বালানি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। এদিকে বৈশ্বিক সংকটে 2026 সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি মারাত্মকভাবে কমে যেতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটি বলছে, 2026 সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে প্রায় 3%, যা গত বছরও ছিল 3.5%। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। পরে আমরা দেখে নেব প্রধান আন্তর্জাতিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার। আজ সিঙ্গাপুরের ডলার কিনতে খরচ হচ্ছে 99 টাকা 3 পয়সা এবং বিক্রি হচ্ছে 94 টাকা 51 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য 1 টাকা 38 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 21 পয়সায়। চাইনিজ ইয়েনের ক্রয় মূল্য, এবার আমরা দেখে নেব ইউএস ডলারের ক্রয় মূল্য। ইউএস ডলার কিনতে আজ লাগছে 123 টাকা 75 পয়সা এবং বিক্রি হচ্ছে 122 টাকা 75 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য 170 টাকা 26 পয়সা এবং বিক্রি হচ্ছে 162 টাকা 97 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 146 টাকা 37 পয়সা এবং বিক্রি হচ্ছে 139 টাকা 85 পয়সায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি জাপানি ইয়েনের আজ ক্রয় মূল্য 81 পয়সা এবং বিক্রি হচ্ছে 72 পয়সায়। সৌদি রিয়াল কিনতে লাগছে 33 টাকা 36 পয়সা এবং বিক্রি হচ্ছে 32 টাকা 58 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য 30 টাকা 82 পয়সা এবং বিক্রি হচ্ছে 29 টাকা 92 পয়সায়। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্যের সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।